শেষ হলো নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার ভোট। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা দেশবাসীর। সুষ্ঠু করতে তৎপর নিরাপত্তা বাহিনী। ন্যায়ভিত্তিক দেশ গড়তে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। অনিয়ম বন্ধের ভয়ে পরিবর্তনে চায় না একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে ভোট কেন্দ্রে। গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রেস সচিবের। শিগগিরই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি স্বাক্ষর। রপ্তানি পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ। আমদানিকৃত তুলা ও তন্তু তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। নির্বাচনের প্রচারণা শেষ হলো আজ সকাল 7:30টায়। বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা 299 সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী 2034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশায় দেশবাসী। এদিকে শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিরাজ করছে উৎসবের আমেজ। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, নির্বাচনের প্রচারণা শেষে ফরিদপুর ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বাজার অর্থাৎ যেখানে কিন্তু সাধারণ যে ভোটার অর্থাৎ উদ্গ্রীব হয়ে রয়েছে ভোটের দিনের অপেক্ষায়। ইতিমধ্যে যদি আমি এলাকার কথা বলি, এখন কিন্তু শান্ত অবস্থা রয়েছে। এলাকা কিন্তু শান্ত বিরাজ করছেন এবং সেই সাথে এই এলাকার যারা ভোটার আছেন, আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনাদের কাছে একটু জানতে চাই যে এখন ভোটের যে পরিবেশ কেমন দেখছেন এবং প্রশাসনের ভূমিকা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন ভোটের অপেক্ষায় ছিলাম। যার যার জায়গায় থেকে যার যার দল থেকে শান্তিপূর্ণভাবে ভোটের সূচনা করছে এবং কোথাও কোনো হানাহানি দেখা যায়। প্রশাসনিক দিক দিয়ে আমরা আশা করছি যে বিগত দিনে যেভাবে নির্বাচন করা হয়েছে সেভাবে হবে না। ইনশাআল্লাহ আশা করি এবং শান্তিপূর্ণভাবে প্রশাসন এটা নিরাপত্তা পাবেন। ইনশাআল্লাহ আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। এর সাথে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণা কতটুকু বিশ্বাসযোগ্য আপনার হিসাবে মনে করছেন? এখন পর্যন্ত আমরা যে প্রচারণা দেখতেছি, সব দলের প্রচারণা সুষ্ঠুভাবে হচ্ছে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আগামী দিনে যে সরকারই আসুক, আমরা সুষ্ঠুভাবে এলাকায় বসত করতে পারবো, ঠিক আমরা সেই নিশ্চয়তা চাচ্ছি। আর যে দলের ভোট যেটাই পাক না কেন, এখন পর্যন্ত নিরপেক্ষভাবে যেরকম আমাদের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আমরা ওই ভোটের জন্য আশা করি আমরা সাধারণ পাবলিক হিসাবে আমরা যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, আমরা যে প্রার্থীকে নির্বাচিত করি না কেন সেই প্রার্থী সুষ্ঠুভাবেই তাকে আমাদের ওই প্রাধান্য দেওয়া হয়। এটাই আমার। জি, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনার কাছে একটু শুনবো যে নতুন সংসদ সদস্য হিসেবে আপনি কি প্রত্যাশা করছেন তার কাছ থেকে। ধন্যবাদ। দেখেন, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি, ভোট দিতে পারিনি। তাই এবছর নগরকান্দা সালতার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্যামাবাই রিঙ্কু আপাকে ভোট দিয়ে তাকে বিজয় করবে। উনি একজন ক্লিন ইমেজের মানুষ। উনি নগরকান্দা সালতার অনেক উন্নয়ন কাজ করবে, অনেক রাস্তার জনপদের যে রাস্তাগুলো যেগুলো উন্নয়ন হয় না সেগুলো উন্নয়ন করবে। আরো অনেকগুলো ফরিদপুর বিভাগ হবে। তাছাড়া রিঙ্কু আপা আব্বা একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার সেই ইমেজটাকে উনি ধরে রাখবেন, এটাই সকলের আশা। আমাদের মুক্তিযোদ্ধা আছে যারা। জি, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যদি আপনাকে একটু বলি, সার্বিক ফরিদপুর 2 আসনে কিন্তু এখন শান্তিপূর্ণভাবে বিরাজ করছে এবং সে সাথে বলা যায় যে এই শান্তি এবং অবাধ যে একটি নির্বাচন প্রত্যাশা করছে এই সাধারণ ভোটাররা। এই পর্যায়ে আমি ফরিদপুর থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ প্রসেনজিৎ আপনাকে।
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের পরিবর্তনে একটি মহল বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ পরিবর্তন হলে তাদের অনিয়ম বন্ধ হয়ে যাবে। সোমবার সন্ধ্যায় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া পৃথক ভাষণে এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে গুরুত্ব পায় বেকারত্ব, নারীর অধিকার এবং কৃষির টেকসই উন্নয়ন। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ সময় তিনি বলেন, দেশে বর্তমানে ২৭ লাখ বেকার জনগোষ্ঠী রয়েছে। ক্ষমতায় গেলে শিক্ষিত তরুণ তরুণীদের কর্মসংস্থানে যুক্ত করতে আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রদান করা হবে। বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের নাগরিকদের দুর্বল রেখে কোনো রাষ্ট্রই উন্নত হতে পারে না। তাই আমাদের প্রথম অগ্রাধিকার হবে জনগণকে শক্তিশালী ও সক্ষম করে তোলা। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। এদিকে নিজের বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান পরিবর্তনের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়ে বলেন, একটি মহল পরিবর্তন চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু ঘরের ৪ দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা সমাজের মূলধারায় নেতৃত্ব দেবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে, কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এদিকে খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক তার ভাষণে বলেন, দুর্নীতিবাজদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। মানবিকতা ছাড়া শান্তি আসে না, আর জালিম ও দুর্নীতিবাজদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2024। এর আগে সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা থেকে জামাতের গণমিছিল শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তালতলা হয়ে মিরপুর এলাকা পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই নির্বাচন জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণমিছিলে অংশগ্রহণকারীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁও ১ আসনের জামালপুর ইউনিয়নে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বানও জানান তিনি। তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলতে শুরু করছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যায়। তাই আমি অনুরোধ করব মা বোনদেরকে, ভাইদেরকে, কোন বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের ৭১ সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য, ২৪ জুলাইয়ের যুদ্ধকে ধারণ করবার জন্য আসুন ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি। বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া দলটির প্রধানও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান বলে দাবি করছে। ইসলামী পোশাকের অপব্যবহার করে কেউ মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে সেটি হবে দুঃখজনক। দলটি ইসলামকে অপব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহাদি আমিন।
বিএনপির এই অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজকে সেই দলটির প্রধান বলছেন তিনিও নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যে দলটি প্রতিটি পদে পদে নারী বিদ্বেষী আচরণ করছে, তারাই আবার নারীদেরকে ভোট চাওয়ার জন্য ঘরে ঘরে পাঠাচ্ছে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসি। সোমবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান সঙ্গে নেওয়া গেলেও ভোট দেওয়ার গোপন কক্ষে ছবি তোলা যাবে না। জানান 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচনের পরিবেশ দেখতে বাংলাদেশে এসেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল পরামর্শ দিয়েছেন বলেও জানান আক্তার আহমেদ। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এবারে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এবং আগামী রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আসবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2-1 দিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলে জানান প্রেস সচিব। এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি। এইবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে এবং উনি বলেছেন যে আমরা নির্বাচনের মাত্র 2 দিন বাকি, আমরা অলমোস্ট আমাদের লক্ষ্যে পৌঁছেছি। উনি বলেছেন নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে, নির্বাচন এবং রেফারেন্ডাম। উনি বলেন যে এইবারের ইলেকশনে টেকনোলজির যথেষ্ট ব্যবহার হচ্ছে, যেটা ইলেকশনটা সবার জন্য আরো ইজিয়ার হচ্ছে। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। এছাড়া তাকে আসামি পক্ষের করা জেরার আংশিক শেষ হয়েছে। বাকি অংশের জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে 18 ফেব্রুয়ারি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংগঠিত মানবতা বিরোধী মামলার সার্বিক বিষয় নিয়ে তথ্য দিয়েছেন প্রসিকিউশন। মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। 15 মাসে রাজনৈতিক দলের পক্ষে পুলিশ কাজ করেনি উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, এটাই প্রমাণ করে পুলিশ কোনো দলের না। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি থেকে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমা মুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। একই দিনে দুটি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশনা ও পুলিশের নির্বাচনী অভিজ্ঞতার সমন্বয়ে আসন্ন সাধারণ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত রেসিপ্রোকাল ট্রেড এআরটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। নতুন চুক্তি অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করা হয়েছে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
বসন্ত বরণ ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসের আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় চলতি মৌসুমে ফুল বিক্রি নিয়ে উৎকণ্ঠায় যশোরের গদখালির চাষিরা। নির্বাচনের পর পরিবেশ কি হবে এ নিয়ে সংশয় তৈরি হয়েছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে। পরিবহন সংকটে পড়লে ধসের মুখে পড়তে পারে ফুল ব্যবসা, আশঙ্কা চাষিদের। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাংলাদেশের ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এবছর এখানে প্রায় ৬৩০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। ৭,০০০ চাষি ও শ্রমিক ফুল চাষের সাথে জড়িত। এখানে উৎপাদিত রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ ১১ ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে নির্বাচন উপলক্ষে এবছর ক্ষতির আশঙ্কায় তারা। 14 ফেব্রুয়ারির যে বেচা কেনাটা, এটা আসলে গাড়ি ঘোড়া ঠিকমতো আমরা শুনছি যে যাবে না, পরিবহনজাত করতে পারবো না। এই বিষয় নিয়ে আমরা আসলে একটা বিভ্রান্তের ভিতরে আছি। ফুল পরিচর্যা করছি যাতে করে বেশি দামে ফুল বেচতে পারি। নির্বাচন যদি সুস্থ হয় তাহলে আমাদের বেচা কেনাও ভালো হবে, আর নির্বাচন যদি অগোছালো বা সুস্থ না হয় তাহলে বেচা কেনাও ভালো হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফুল চাষি ও ব্যবসায়ীদের মুনাফা হবে, তা না হলে ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা, বললেন ফুল বিপণন সমবায় সমিতির সভাপতি। কৃষকদের, ব্যবসায়ীদের যে লাভ মুনাফা হওয়ার যে সম্ভাবনা, সেটা স্বাভাবিক থাকলে হবে। আর যদি রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হয় তাহলে আমাদের এই ফুল সেক্টর ক্ষতির মুখে পড়বে বলে আমি মনে করি। তবে দিবসগুলোতে চাষিদের উৎপাদিত ফুল সারা দেশে সরবরাহ ও ভালো বাজার মূল্য পাবেন বলছেন কৃষি কর্মকর্তা। 12ই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হবে এবং এই নির্বাচন পরবর্তীতে যে দিবসগুলো থাকবে সেই দিবসগুলোতে আমাদের কৃষক ভাইয়েরা সঠিকভাবে তাদের উৎপাদিত এই ফুল সারা দেশে সরবরাহ করতে পারবে এবং তারা ভালো একটি বাজার মূল্য পাবে বলে আমরা আশা করছি। আবহাওয়া অনুকূলে এবং প্রচুর ফুল উৎপাদন হওয়ায় চলতি মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সন্ত্রাসী কার্যক্রম ও নির্বাচন বানচাল প্রতিরোধে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে নির্বিঘ্নে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি 298 নম্বর সংসদীয় আসনের অতি দুর্গম এলাকায় অবস্থিত 3টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নওগাঁর মান্দায় বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপুর পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু উপজেলার কাউকলা ইউনিয়ন শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। নরসিংদী 2 আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানের সমর্থনে মেহেরপাড়া ইউনিয়নে গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামের সমর্থনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজীব আহসানের ধানের শীষের সমর্থনে হিজলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সালথায় ধানের শীষের পক্ষে জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 2 আসনের প্রার্থী শামা ওবায়েদ। ফরিদপুর 3 আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতার সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণমিছিল করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হয়েছে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা করেছেন জামায়াতের প্রার্থী ডক্টর মিজানুর রহমান। টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী এড ফরহাদ ইকবালের হরিণের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে জামায়াত প্রার্থী ডাক্তার মাওলানা মোহাম্মদ কেরামত আলীর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে ঐক্যজোট সমর্থিত জামায়াত প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের প্রচারণার শেষ দিনে ঘোড়াঘাটে জনসভা করেছে দিনাজপুর 6 আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। চাঁপাইনবাবগঞ্জে মশলার উন্নতজাত সম্প্রসারণে 2025-26 অর্থবছরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় মিনি স্টেডিয়াম ক্রিকেট বোর্ডের উদ্যোগে ক্রিকেট ম্যাচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক লর্ড পিটার ম্যান্ডেলসনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই ঘটনায় তার পদত্যাগ দাবি করেছেন স্কটিশ লেবার পার্টি নেতা আনা সারওয়ার। গত 2 দিনে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ 2 শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ফলে এই চাপ আরও বেড়েছে। বিতর্কিত মার্কিন ধনকুবের ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য সম্প্রতি সামনে আসে। এমন বিতর্কিত ব্যক্তিকে 2024 সালের শেষ দিকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী স্টারমার তীব্র সমালোচনার মুখে পড়েন। গত বছরের সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছিলেন স্টারমার। এরপরও সংকট তার পিছু ছাড়েনি। খেলার খবর। ক্রিকেট। টি-20 বিশ্বকাপের দিনের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ড। ভারতের দিল্লিতে ম্যাচ শুরু বেলা 11:30টায়। এর আগে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে হেরে আসর শুরু করেছে নেদারল্যান্ড। অন্যদিকে নামিবিয়া তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে। দিনের আরেক ম্যাচে দুপুর 3:30টায় চেন্নাইতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয় কিছুটা নির্ভর নিউজিল্যান্ডের। তবে আরব আমিরাত তাদের প্রথম ম্যাচে জয়ের জন্য সেরাটা দিয়ে লড়বে। আরেক ম্যাচে কলম্বোতে সন্ধ্যা 7:30টায় পাকিস্তানের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, ভোটের দিন 5 ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, নির্বাচনে প্রচারণা শেষ, মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক ধানের শীষে ভোট দিন, আজাদি না গোলামি, ফয়সালা ভোটেই। সমকাল শিরোনাম করেছে, প্রচার শেষ, ভোটের অপেক্ষা, আসুন নতুন দেশ করার মহাসুযোগ কাজে লাগাই। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, শাসকরা মালিক নয়, হবে সেবক, একদিন পরে ভোট যুদ্ধ। যুগান্তর শিরোনাম করেছে, শেষ দিনে জমজমাট প্রচারণা, সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা। এরপর রয়েছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ক্যাম্পেইনিং ড্রস টু এ ক্লোজ, বিএনপি উইল বিল্ড সেফ সেলফ রিলিয়েন্ট কান্ট্রি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেষ হলো নির্বাচনী প্রচারণা, বৃহস্পতিবার ভোট, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা দেশবাসীর, সুষ্ঠু করতে তৎপর নিরাপত্তা বাহিনী। ন্যায়ভিত্তিক দেশ গড়তে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। অনিয়ম বন্ধের ভয়ে পরিবর্তনে চায় না একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে ভোট কেন্দ্রে, গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রেস সচিবের। শিগগিরই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি স্বাক্ষর, রপ্তানি পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ, আমদানিকৃত তুলা ও তন্তু তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।